আসসালামু আলাইকুম। কেমন আছি আমরা? হ্যাঁ, বাংলাদেশ কেমন আছে? কান্না শুনতে পাচ্ছেন? শুনেন। রাজনীতি থেকে আমরা মুক্তি চাই। গরিবের অবস্থা খুব ভয়াবহ। এইরকম হত্যাকাণ্ডের রাজনীতি, রাজনীতি এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর। হাইকমান্ড মানে না। আজকে হাইকমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড। আজকে নির্দিষ্ট সময় না কারণে এরা হত্যা করছে। ওর বাইরে এটা ময়মনসিংহের গৌরীপুরের বিএনপি দুই গ্রুপের এটা আজকের আমলনামা। আসেন আমরা গত 24 ঘন্টার একটু আমলনামাটা দেখি। এই ভাইটির তো কান্না দেখলেন না, আরেকজন ফাদারের কান্না দেখছেন, বুক থাপড়ায় কাঁদতেছে। তার ছেলে হোল নাইট ডিউটি, কোথায় ডিউটি? তেলের পাম্পে তেল নিতে আসছে ভোর রাত্রের দিকে। যুবদল এক নেতা তেল নিছে, টাকা দিবে না, একবার এদিক যায় একবার এদিকে যায়। আমরা সিসি ক্যামেরার ফুটেজে যেটুক দেখতে পাইছি, একটা টাইমে ওই ছেলেটা তার পিছনে পিছনে যাচ্ছে, কোথায়? তার গাড়ির সামনে। 5,000 টাকা তেল নিছে। তো এই তেলের, বুঝছেন, যদি ওই লোক না দেয়, না দিয়ে যদি চইলা যায়, এই ছেলের পকেট থেকে দিতে হবে তো, তাই না? হিসাবের টাকা তো, যার জন্য পিছে পিছে গেছে। ওই লোক গাড়িতে বৈশাই গাড়ি টান দিছে। আমার মনে হয় যতটুকু হাতটা চাপা পড়ছে, হতবা ওই যে শীতের দিনে কোনো লুজ কাপড় পরা ছিল, ওইটা চাপা পড়ে গেছে। গাড়ি টান দিছে, পিছে পিছে দৌড়াইতেছে, পারে নাই। ওইটা বাড়ি খায়া ওই মুহূর্তেই পৃথিবী থেকে বিদায়। হাসপাতালে নিয়ে গেছে, বলছে নাই। ওই বাবা কাঁদতেছে। কি দোষ আছিল ওই মানুষটার? কি দোষ? এই নেতা 5,000 টাকা লোভ সামলাইতে পারে না। এই যদি ক্ষমতা আসে, পুরা পেট্রোল পাম্পই তো নিয়ে যাইব গা। কেউ রুখতে পারবেন না? পারবেন না। আরো শুনবেন আমলনামা। আর কি বলুন ভাই, বইলার লাভ নাই। আপনারা দিচ্ছেন নমিনেশন, এখন কে স্বতন্ত্র হবে, কে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে তাদের ব্যাপার। কিন্তু দেখেন আপনারা নিজেরা আরো একজন, আজকেরই ঘটনা এই ময়মনসিংহ, কেন, কি কারণে, আমি দেখাবো আপনাদের প্রমাণ। আচ্ছা, টাইম নষ্ট করে লাভ নেই, এগুলো সবাই দেখতেছেন। কষ্ট লাগে কি জানেন? সামনে নির্বাচন, এইসব দেখে কি মনে হয় নির্বাচন হবে? না, অসম্ভব। কারণ কি জানেন? আজকের দিনে এই যে আদালত পাড়ায় আব্দুল আউয়াল পিন্টু সাহেব কি বলছে, আচ্ছা ওইটা দেখাই আপনাদেরকে। না দেখাইলে তো বুঝবেন না। কারণ কি জানেন, সবাই সব ভিডিও তো দেখে নাই, তাই না? এই যে দেখেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, শুনেন কিভাবে এলিটরা কিভাবে মানুষকে ছোট করে। কাছে তেরে আসেন, জরুল ইসলাম মুসার দিকে তেরে আসেন। তেরে উনাকে ব্লাডি সিটিজেন হিসেবে উনাকে বলেন যে উনি একটা ব্লাডি সিটিজেন, এবং উনি হচ্ছেন, মনে রাখেন কি বলতেছে, ব্লাডি সিটিজেন। আর দ্বৈত নাগরিকত্বের বিষয়ে স্ট্রিক্ট অবস্থান রাখার জন্য কমিশনে যারা হচ্ছে সাবমিশন দিচ্ছিলেন, সেসব আইনজীবীদেরকে উনি বলছিলেন ওনারা হচ্ছেন ব্লাডি সিটিজেন। কে বলতেছে এই কথাগুলা? আব্দুল আউয়াল পিন্টু সাহেবের। আপনারা তো শুনলেন নিজের কানে। আদালতের ভিতরে কিন্তু এই ঘটনা চলতেছে। একজন বলতেছে আরেকজনকে ব্লাডি সিটিজেন। ব্লাডি সিটিজেন মানে কি? ধরেন যে অবহেলিত নাগরিক, গরিব, নিকৃষ্ট, জাত ভেদাভেদ, ধনী বংশ। এখানে কিন্তু আমাদের দেশে একটা বংশ তৈরি হয়েছে। সেটা কি বংশ জানেন? এলিট বংশ। এই এলিট একটা বংশ নতুন জন্ম নিছে। তো যারা বলে দেখেন না, আরে ওই রাজমিস্ত্রির পোলায় কেমনি আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলা কি আমার লেভেলের? ও আবার এমপি হইতে চায়। দেখেন আজকে তো শুনছেন আপনারা, ওই যে এলিট এইভাবে কথা বলছিল, সেই এলিট কিন্তু
এখন নির্বাচনই করতে পারতেছে না, কারণ উনি এই যে নির্বাচনে ঋণ খেলাপি, এটা এই প্রথম না, 2001 থেকেই উনি এই ধরনের নাটক করে আসতেছিল। যখনই নির্বাচন আসে তখনই করে কি জানেন, আদালত থেকে একটা কাগজপত্র বাইর কইরা, কিছু একটা বাইর কইরা বলে যে না উনি হোয়াইট, উনি একদম গ্রিন, ওইভাবে উনি নির্বাচনে ইন হয়ে যায়। কখনই কিন্তু ওই আগের ঋণ আর শোধ করে না। উনি ঋণ খেলাপি বহুদিন যাবত। এই যে দেখেন, যারা এলিট বংশ, নিজেকে এলিট মনে করে, আর মনে করে এই রাজমিস্ত্রির পোলারা, এই গরিব পোলারা যাকে ঘরের চাল নাই, টিন নাই, তারা সংসদে যাবে। আরে ভাই ব্রাদার, আপনারা তো জানেন সবাই, আমাদের হাসনাত আব্দুল্লাহকে ডাকছিল ইংল্যান্ড থেকে কেন ডাকছিল? লেকচার দেওয়ার জন্য। এই মাসেরই 3 তারিখে যাইতে পারে নাই ভাই, এই যে পাসপোর্টের ঝামেলা ভাই, ভিসার ঝামেলার জন্য যাইতে পারে নাই, তার যাওয়ার ইচ্ছা ছিল, ওইখানে যা লেকচার দেওয়ার জন্য ওনাকে ডাকে ওই রাজমিস্ত্রির পোলারে। আজকে দেখেন উপরওয়ালা এমন ভাবে পরিকল্পনা করে দিতেছে, হয়তো এই রাজমিস্ত্রির পোলা প্রথম, মানে এই যে 300 এমপি হবে না, ওই 300 এমপির মধ্যে প্রথমকে বিজয় ছিনে আনলো ওই রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ। এটা মাথায় রাখেন, হাসনাত আব্দুল্লাহ ওই 300-র মধ্যে প্রথম বিজয় ছিনে আনবে। তার মানে প্রথম উইকেট পড়ে গেল আপনাদের। যা তা উইকেট না, কিন্তু 3বার 4বার সংসদে যাওয়া উইকেট। এটা মাথায় রাখেন। কেন এমন হইতাছে সেটার দিকে নজর দেন আপনারা। ওই যে জরিপ এগুলার দিকে নজর দিয়েন না, নজর দেন ওই যে প্রথম দেখাইলাম যে কান্না করতেছে না, তাকে ঘরে আইনা জিজ্ঞাসা করেন যে বাপ তোর কষ্টটা কি, তোর ভিতর থেকে কেন এই হাহাকার, তুই তো আমারই দল, যারা মারছে তারাও তো আমার দল, ঘটনা কি, সেই দিকে নজর দেন। ওইটার উপরে গবেষণা করেন। হ্যাঁ, ওইটার উপরে গবেষণা করতে হবে। 5,000 টাকার জন্য, মাত্র 5,000 টাকা তেল চুরি করার জন্য একটা জীবন নিয়ে চলে গেল, সেটা ভাবতে হবে, সেখানে নজর দিতে হবে। ওই যে বাপ এখন বুক থাপড়ায় কাঁদতেছে, হ্যাঁ বুক থাপড়ায় কাঁদতেছে না, সে বাপের কাছে যাইতে হবে। যদি যাইতে না পারেন, সিকিউরিটির প্রবলেমে তাকে ডাইকা নিয়ে আসেন। ওই যে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ডাইকা লাভ নাই, আপনার লোকদের নিয়ে বসেন। কারণ কি জানেন, 200 পার হয়ে গেছে তো অনেক আগে। আপনি আসার পরও যদি এইভাবে উপরে যাইতে থাকে, আপনি মুখ দেখাবেন কি কইরা? আপনি আসার পর তো পরিবর্তন আশা করছিলাম আমরা কার কাছে আশ্রয় চাইবো? হ্যাঁ, আমরা আশ্রয় চাইতে পারি আমাদের আর্মি প্রধান, যে সেনা প্রধান ওয়াকার সাহেব, জনাব ওয়াকার সাহেব। আপনি অনেক দিন চুপচাপ, কোনো কথা বলেন না, সবই তো দেখতে পাচ্ছেন। আমাদের মনের কথা কি বুঝতে পারছেন না? আমরা কি চাইতেছি? অবশ্য আমরা যা চাই তা আপনি দিতে পারবেন না, কারণ এই যে কয়েকদিন আগে একজনকে ভাই পিস্তল সহকারে ধরছিল, ধরার পর জিজ্ঞাসাবাদ করতে গিয়া উনি রাতের 12টার সময় পৃথিবী থেকে বিদায় নিছে। এই নিয়া বড় বড় দল থেকে ভাই ভীষণ ভাবে অভিযোগ, এইটা কি করলো, সঙ্গে সঙ্গে ওই আর্মি ভাইদেরকে আবার ব্যারাকে ফিরত নিয়ে আসলো। কারণ কি জানেন, ভীষণ ভাবে প্রতিবাদ। তো কিন্তু প্রতিবাদ হওয়া উচিত, এই যে প্রথম যাকে দেখাইলাম যে ভাইটা কাঁদতেছে, এইখানে প্রতিবাদ করেন। ওই যে 200 পরিবার, 200 মা বোন তো তার সন্তান হারাইছে, সে যেরকমই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, ওই মা বাবা গুলো তো তাদের সন্তান হারাইছে, সেদিকে নজর দিতে হবে। গত 15-16 মাস কোনো অ্যাঙ্গেলে ভাই দেশের কোন রকম আইন কানুনের কোনো কিছু উন্নতি দেখি না। বলি না ভাই, কেন বলি না জানেন? নেগেটিভ কথা বলতে চাই না। নেগেটিভ কথা বললে হয় কি জানেন, মানুষের ভিতরে নেগেটিভ ওই চিন্তা ভাবনা চলে আসে, তখন মানুষ অস্থির হয়ে যায়, যার জন্য বলতে চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হইলাম। আপনারা যে ধরনের রাজনীতি করতেছেন, যে এলিট ভাব দেখাইতেছেন, ওগুলো সব বাদ দেন। বাদ দিয়া দেশটা কেন গত 15 মাসও সত্যটাকে সামনে নিয়ে আসেন, সত্যটাকে স্বীকার যান। সত্য স্বীকার না যাওয়া পর্যন্ত দেশের শান্তি আসবে না। আর ওই সত্যটা কি জানেন? 24কে হ্যাঁ বলতেই হবে। আপনারা যারা না বলতে চান, যার জন্য এই অস্থিরতা, কোন মুখে না বলেন, কেন না বলবেন, কোন যুক্তিতে না বলবেন? না বলার তো কোনো অধিকারই নাই যদি বলবেন, তাহলে কি আর এখানে আসতে পারতেন? যদি নার পক্ষে থাকতেন, আপনাদের তো হ্যাঁ পক্ষে থাকার কথা। হ্যাঁ পক্ষে ছিলেন বলেই তো ভাই আপনারা আজকে আসতে পারছেন। এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেই তো ভাই আজকে আপনারা আসতে পারছেন। জুলাই গণ অভ্যুত্থানের কে কোথায় আছে হয়তো আমরা খুঁজে পাবো না, কিন্তু তাদের মাঝখান থেকে একটা প্ল্যাটফর্ম করা হয়েছে, নাম দেওয়া হয়েছে এনসিপি। আর একবার চিন্তা করেন,
এনসিপি নামে যদি একটি দল তৈরি না হইতো তাহলে জুলাই গণ অভ্যুত্থানে সবাই হারিয়ে যেতেন তো ভাই। আপনাদের পরিচয় এই দলটাই বহন করে এনসিপি, যাদেরকে নিয়ে ভাই সবাই টেনিস বলের মতো খেলছিল। তারপরে দেখেন সঠিক জায়গায় চলে গেছে, সঠিক রাজনীতির দিকে চলে গেছে। এখন আপনারা সবাই আইসা আলোচনা করতেছেন চরমারায় পীর সাহেব চলে গেছে, চরমারায় পীর সাহেব চলে গেছে, দল ভেঙে গেছে, 11 দল ভেঙে গেছে। আবার চরমারায় পীর সাহেব বলতেছে আমি ভাই প্রথম তৈরি করছিলাম এই প্ল্যাটফর্ম, সমঝোতার প্ল্যাটফর্ম আমার হাতে তৈরি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, উনি যে চইলা গেল 10 দলের একটা দলও তো ওনার সঙ্গে গেল না। ওনার হাতে তৈরি হইলে ওনার সঙ্গে কাউকে নিতে পারলো না কেন? তার মানে কি জানেন, উনি 10 দলকে বাইর করে দিছে। হ্যাঁ, এই তোমরা 10 দল বাইর হও, আমি একাই। এটাই বুঝায় না আমার দৃষ্টিতে, জানেন বুঝছেন, এগুলা কোনো ব্যাপারই না। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখতে হবে আমাদের সবাইকে, জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাছি। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে বলেই কিন্তু আজকে নির্বাচন হইতে যাইতেছে। নাইলে তো এই নির্বাচন হওয়ার কথা 29 সালে। আর এই নির্বাচন 29 সালে হইলে যে আপনারা পাইতেন বা নির্বাচন করতে পারতেন এমন কোনো ব্যাপার। 16 বছরে দেখেন নাই কি অবস্থা, কোন রকমই রাস্তায় কেউ দাঁড়াইতে পারেন নাই। এখন সবাই বীর, কিন্তু এই বীর হইতে পারছেন কাদের জন্য? এ হইতে পারছেন নাহিদ ইসলামদের জন্য। এই জুলাই গণ অভ্যুত্থানের যারা রক্ত দিছে তাদের জন্য, যারা পঙ্গু হয়েছে তাদের জন্য। আর তাদের সবাই যে পরিচয়, সে পরিচয়ের নাম কি? এনসিপি নামে একটা দল। আর সেই দলটার জন্য এই দলের অনেকে অবহেলা করে অনেক রকম তুচ্ছ তাচ্ছিল্য কথা বলছেন। ফকিরের পোলা, বংশের কোনো পরিচয় নাই, মানে আপনারা এলিট বংশ। আজকে ওই একই কথা শুনলাম, ব্লাডি সিটিজেন, ব্লাডি সিটিজেন, মানে অবহেলিত একদম ঘৃণিত নাগরিক। আর ওই ঘৃণিত নাগরিকের কাছেই তো ভোট চাইতে হবে। ওরা ভোট না দিলে কেমনে ওই স্বর্ণের চেয়ারে বসবেন? বসতেই তো পারবেন না। কিন্তু স্বর্ণের চেয়ারের দিকে যাওয়ার জন্য তো ভাই নির্বাচন লাগবে। নির্বাচন হইব, এরকম কাণ্ড কারখানা ঘটলে নিশ্চয় নির্বাচন হইতে পারে না। গত 15-16 মাস ভাই এই নির্বাচন 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 নিয়ে এত পাগল হয়ে গেছি আমরা, কিন্তু নির্বাচনটা কেমনে করবেন সেটা কিন্তু চিন্তা করি নাই। উনি আসার পর আজও যদি এরকম ঘটনা ঘটে, এই যে আমলনামা বললাম, এগুলো তো ভাই 30 ঘন্টা 40 ঘন্টার আমলনামা। এই আমলনামার মধ্যে কি পাইলেন? এরকম প্রতিদিনেরই একটা আমলনামা, যার জন্য এই সরকার ভাই কোনো রকমই সাকসেসফুল হয় নাই কোনো দিক থেকে। মানে আইন কানুনের ব্যাপারে খেয়াল করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন ভাই। বিশ্বাস করেন, আমার গতকালকে ভাই এক পুলিশ ভাইয়ের সাথে আলাপ হয়েছে মাঝরাইতে অনেকক্ষণ, ওনার নাম বলবো না। উনি কিন্তু আমাকে বলতেছে 95 ভাগ বড় দলের, হ্যাঁ ভাই, থানা প্রশাসন জায়গায়, বিভিন্ন জায়গায় যা দেখেন হট্টগোল টট্টগোল, 95 ভাগ বড় দলের। উনি নিজে বলতেছে। জানেন আপনারা, যখন 5ই আগস্ট আসছিল, এই যে থানা আক্রমণ হয়েছিল, এইটা ভাঙ্গা চিরা বাইলা ছিল, পোড়ায় ফেলাইছিল, ওর পরের দিনই কারা যোগাযোগ করছিল? এই জামাতে ইসলাম। ওই ভাই বলতেছে, ওই পুলিশ ভাই বলতেছে, নাম বলবো না, যে এই জামাতে ইসলাম আমাদের সঙ্গে যোগাযোগ করছে। এবং উনি যে থানা, ওই থানায় 2টা এসি দিছে, 2টা কম্পিউটার দিছে, চেয়ার দিছে, টেবিল দিছে, সবকিছু পরিষ্কার করে দিছে এবং ভলেন্টিয়ার দিয়া থানা পাহারা দিছে। আমি বললাম কি শুধু আপনার ওই থানা? এখন নো, সারা বাংলাদেশে যেখানে যেখানে অঘটন ঘটছে প্রত্যেকটা থানায় এই জামাতে ইসলাম তাদের নিজেদের ভলেন্টিয়ার দিয়া থানার এসি থেকে, রং করা থেকে, কম্পিউটার দেওয়া থেকে সবকিছু তারা মেনটেন করছে। কিন্তু তারপরে আজ পর্যন্ত একদিনও উনি দেখে নাই উনার থানায় কোনো জামাতে ইসলামের লোক আইসা তদবির করতে বা কোনো শিবিরের লোক আইসা তদবির করতে। এগুলো চরম সত্যি কথা ভাই। একটা কথা বলে বিদায় নেব, পরিবর্তন কারা চায়? হ্যাঁ ভোট কারা চায় জানেন? এই দেশের গরিব মানুষ চায় হ্যাঁ ভোট, গরিব মানুষ চায় পরিবর্তন। আর কারা চায়? নতুনরা, তরুণরা। এই তরুণরা চায় ভাই হ্যাঁ ভোট, তরুণরা পরিবর্তন চায়। আর কারা চায়? শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজ চায় পরিবর্তন, নতুন নতুন বাংলাদেশ। আর যারা ব্যবসায়ী, ওই যে ব্যবসায়ী যারা কবিতা পড়ে, তারা চায় অন্য রকম কিছু। তারাই বলে না ভোট, না ভোট, না ভোট, মানে আবার সেই গোলাম হওয়া। এগুলোর দিকে নজর দেন। ঘুম ভাঙ দেখায়া কোনো লাভ নাই তো ভাই, কেউ কোনো কিছু খাবে না। এটা এমন এক জেনারেশন, যে জেনারেশনের গতিবিধি ধরতে পারে নাই।
রর মতো এজেন্সি, এত বড় একটা এজেন্সি সারা দুনিয়া কাঁপায়া বেড়ায়, কানাডা পর্যন্ত ঢুইকা যায়, কিন্তু পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এই যে 5ই আগস্টের 36 দিন, এই 36 দিনে তারা কোনো গতিবিধি ধরতে পারে নাই। কারা এরকম করতেছে, করতে কাইতাছে, এদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে আসে, তারপর একটা টাইমে তো হেলিকপ্টার নিয়েই চলে গেল পালায়া। তার মানে কি কত ভয়াবহ ব্যাপার। আর ওই ভয়াবহ ব্যাপারটা হয়েছিল বইলাই কিন্তু আজকে আমরা স্বাধীন, আজকে আমরা এই যে শোক দিবস করতে পারতেছি, আমরা এত বড় জানাজার অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। আজকে দেখেন ধানমন্ডি থেকে সবাই গুলশানের দিকে যাওয়ার সুযোগ সুবিধা পাইতাছে, ওপেন, সবাই ওপেন, পুরা স্বাধীনতা ভোগ করতেছি। কাদের জন্য স্বাধীনতা ভোগ করতেছি? তারা কারা? হায় হায়, তারা যদি বা একটা দল না করতো আজকে কেউ মনে রাখতো না। ভুলা গেছি তো সব অতীত, কেউ মনে রাখতো না। এই যে এনসিপি নামে একটা দল করলো, কিং মেকার ডক্টর ইউনূস স্যার যেটা কইরা দিল, হ্যাঁ ভাই কইরা দিছে, ওনার বুদ্ধিতে হয়েছে। ওইটা কইরা দেওয়াতে দেখেন কি হইলো, জুলাই গণ অভ্যুত্থানের সবাই প্রতিনিধি আজকে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ এবং এই যে সার্জিস পাটোয়ারি, এরা না থাকলে তো ভাই চইলা গেছিল, হারায় গেছিল। যেভাবে এখনো ভাই এই 15-16 মাস পরও যেভাবে না ভোটের পক্ষে কথা বলতেছে, মানুষ জানে না মানি আবার সেই স্বৈরা শাসনের উত্থান, তারপরও নার পক্ষে, হ্যাঁ পক্ষে যাইতে চায় না। যে হ্যাঁ কারণে আমরা মাতৃভূমিতে দাঁড়ায় রাজনীতি করতে পারতাছি, সে হ্যাঁকে অস্বীকার যান এখনই, যার জন্য ভাই আজকে এই চারিদিকে অস্থির অবস্থা, চরম অস্থির অবস্থা। তো কেউ কারো মানতে চায় না। দেখেন না কিভাবে ভাইয়ের জন্য ভাই বুক থাপড়ায় কাঁদতেছে। কার কাছে বিচার চাইবে? কে বিচার করবে? হ্যাঁ, আমরা সবাই বিচার চাইতে পারি জনাব ওয়াকার সাহেবের কাছে, আমরা বিচার চাইতে পারি আমাদের বিচার বিভাগের কাছে, প্রধান বিচারপতির কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে। চাইতেছি তো, কিন্তু থামতেছে। এই যে আমি আমলনামা দিলাম, এটা গত 40 ঘন্টার আমলনামা। এই আমলনামার মধ্যে আরো অনেক কিছু ঢুকাইতে চাই না, কারো বদনাম করতে আসি নাই, শুধু এইটুকুই বলতে আসছি। এই বাংলাদেশ চাইছিলেন, এই বাংলাদেশের জন্য 1500 মানুষ শহীদ হইল, 1500 মা বাবার বুক খালি হইল, 50-60 হাজার পঙ্গু হয়ে এখনো পড়ে আছে ভাই, হাসপাতালে এখনো কাতরাইতেছে। এই জন্য না, নিশ্চয় এই জন্য না, এমন হইতে দেওয়া যাবে না। ইনসাফের বিজয় হইতেই হবে, যে কোনো অ্যাঙ্গেলে হোক। হ্যাঁ ভাই, ইনসাফের বিজয় হইতে হবে, তাদের কোনো কথা কানে নেবেন না। যারা বিপ্লবী ঢঙে আছেন, বিপ্লবী ঢঙেই থাকেন, বিপ্লবী কথাবার্তাই লাগবে, সুশীল কথাবার্তা দিয়া এই দেশ এইরকম হবে ভাই, এইরকম। গত 54 বছর দেখে আইছি তো, বিপ্লবীদের বিপ্লবী ভাষায় কথা বলতে হবে। হ্যাঁ ভাই, বিপ্লবী ভাষায় কথা বলতে হবে। কেউ তো কোনো অন্যায় কথা বলতেছে না, ন্যায় কথা বলতেছে। ইনসাফের বিজয় এই দেশে হবেই। এই দেশের মানুষ জেগে উঠছে ভাই, আপনারা বুঝতে পারবেন, চারিদিকে তাকাইলেই বুঝতে পারবেন, এই সোশ্যাল মিডিয়ার দিকে তাকাইলে বুঝতে পারবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।